এপিসোড 4-এর শুরুতে আমরা দেখি কয়েক বছর কেটে গেছে। আর্সের বাবা তার আর্মি নিয়ে বাড়ি ফিরে আসে। এটা দেখে আর্স সেখানে যায় এবং বলে, আপনি নিরাপদে ফিরে এসেছেন দেখে আমি খুব খুশি। আর্স জানায় তাদের ডোমেইন লামার কানেডা ডিস্ট্রিক্টে অবস্থিত, আর তাদের প্রভিন্সের সাথে অন্যদের জমি নিয়ে বিরোধ চলছে। তাই তার বাবাকে বারবার সেখানে যেতে হয়। সৌভাগ্যবশত তাদের আর্মির মনোবল এখনও ভাঙেনি। আর্স তার বাবাকে জিজ্ঞেস করে, এইবারের যুদ্ধ কেমন হলো? তিনি বলেন, আমরা দারুণ বিজয় পেয়েছি, আর এটা আবারও সম্ভব হয়েছে শুধু শার্লেটের কারণেই। সে একদম স্টার। এটা শুনে আর্শ শার্লেটের কাছে গিয়ে বলে, ওয়েলকাম ব্যাক। আর্শ বলে, যুদ্ধক্ষেত্রে শার্লেট যেন এক উল্কার মতো আসে। সে এমন এক মেজ যাকে সবাই ভয় পায়, কারণ সে ভীষণ শক্তিশালী। মানুষ তাকে একটা উপাধিও দিয়েছে, লো ভেন্ট লেডি অফ ফ্লেম। শার্লেটের কারণে হাউস লোভেনের মেজ কর্পস অনেক শক্তিশালী হয়ে গেছে। পাশাপাশি তার বাবার ইনফ্যান্ট্রি কর্পসও উন্নত হয়েছে। আশ ভাবে সে কখনো কল্পনাও করেনি যে একজন মানুষের কারণে এত বড় পরিবর্তন আসতে পারে। এখন সে বুঝতে পারছে স্কিল কতটা গুরুত্বপূর্ণ। এদিকে জানা যায় এই দুনিয়ায় আর্সের ছোট ভাইবোনও এসেছে, যাদের নাম ক্রেস আর রন। তারা যমজ এবং দেখতে অনেকটাই আর্সের মতো। আর্স দেখে তারা দুজনই বেশ ট্যালেন্টেড। ঠিক তখনই রিটস সেখানে আসে এবং বলে, এটা দারুণ খবর, আমরা নতুন ট্যালেন্ট পেয়েছি। তারা একটা হান্টার পরিবারের, যারা ল্যাম্বার্গে চলে এসেছে। দুই ভাই, দুজনই লম্বা আর শক্তিশালী, আর সবাই তাদের প্রশংসা করছে। এরপর আর্শ আর রিটস সেই হান্টারদের সাথে দেখা করতে প্রস্তুত হয়। তারা শহরের বাইরে জঙ্গলে থাকে। তারা যাওয়ার সময় দেখে শার্লেট একটা গাছের ওপর বসে আছে। সে জিজ্ঞেস করে, তোমরা কি কোথাও যাচ্ছ? আর্শ বলে, হ্যাঁ, আমরা কিছু নতুন ট্যালেন্টেড লোকের কথা শুনেছি, তাদের সাথে দেখা করতে যাচ্ছি। এটা শুনে শার্লেট নিচে নেমে আসে এবং বলে, ঠিক আছে, আমিও তোমাদের সাথে বডিগার্ড হিসেবে যাব। এরপর তারা তিনজন একসাথে একটা ঘোড়ায় চড়ে রওনা দেয়। তাদের ওজনের কারণে ঘোড়াটা খুব ধীরে চলছিল। এটা দেখে শার্লেট অভিযোগ করে, এই ঘোড়াটা এত ধীরে চলছে কেন? রিটস বলে, তোমার জন্যই এমন হচ্ছে, তোমার আসার দরকার ছিল না। আমি একাই লর্ড আশকে প্রোটেক্ট করতে পারতাম, কারণ আমার ফাইটিং এক্সপিরিয়েন্স তোমার চেয়ে বেশি। এভাবে তারা দুজন তর্ক করতে থাকে, কে আশকে প্রোটেক্ট করবে। হঠাৎ তারা দেখে ঝোপের ভেতর থেকে একটা পশু দ্রুত বেরিয়ে দৌড়াচ্ছে। ঠিক তখনই কেউ একটা তীর ছুঁড়ে সেটাকে মেরে ফেলে। এটা দেখে তারা তিনজনই বেশ ইমপ্রেস হয়। এরপর সেই হান্টাররা সামনে আসে, যারা পশুটাকে মেরেছে। তাদের দেখে আশ বলে, মনে হয় এরা সেই হান্টার যাদের সাথে আমরা দেখা করতে এসেছি। হান্টাররাও তাদের দেখে বলে, মাফ করবেন, আমরা আপনাদের খেয়াল করিনি। আমাদের তীরের কারণে আপনাদের কোনো আঘাত লেগেছে কি? আশ বলে, না, আমরা ঠিক আছি। আশ তাদের উপর নিজের অ্যাপ্রেইজাল ব্যবহার করে এবং বুঝতে পারে এরা সেই দুই ভাই যাদের তারা খুঁজছিল। দুজনেরই ক্ষমতা বেশ ভালো। গেটোস, এই লোকটির ইনফ্যান্ট্রিতে এর অ্যান্ড পোটেনশিয়াল আছে, আর অন্য ভাইয়ের নাম মার্কাস, তার আর্চারিতে এ র্যাঙ্ক পোটেনশিয়াল। তারা জিজ্ঞেস করে, তোমরা জঙ্গলে কেন এসেছে? আশ বলে, আমি তোমাদের জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। পরের দৃশ্যে দেখা যায় সেই হান্টাররা তাদের নিজেদের বাড়িতে নিয়ে যায় এবং খাবার দেয়। খাবারটা আড়স আর শার্লেটের খুবই পছন্দ হয়। শার্লেট জিজ্ঞেস করে, এটা কিসের মাংস? গেটোস বলে, এই তো, একটু আগে যে প্রাণীটাকে তোমাদের সামনে মেরেছিলাম সেটারই মাংস। ওরা খুব দ্রুতগামী, তাই শিকার করা কঠিন, কিন্তু খেতে খুবই সুস্বাদু। শার্লেট তখন খাচ্ছিল। এটা দেখে রিটস বলে, তোমার একটু ম্যানার দেখানো উচিত। এরপর হান্টারদের বাবা আরশকে বলেন, আপনার মতো একজন লর্ডের ছেলে আমাদের সাথে দেখা করতে কেন এসেছে? আরশ বলে, আমি গেটোস আর মার্কাসকে হাউস লোভেনের সৈনিক বানাতে চাই। তাদের মধ্যে দারুণ ট্যালেন্ট আছে। রিটস বলে, লর্ড আরশের চোখ খুব সহজেই ট্যালেন্টেড মানুষ চিনে নিতে পারে। এটা শুনে দুই ভাই খুব খুশি হয়ে যায়, কারণ তারা আগেই সৈনিক হতে চেয়েছিল। তাদের বাবা বলেন, আপনি সত্যিই অসাধারণ। আপনি আমার ছেলে রোসালের থেকেও অনেক বেশি পরিণত। এটা শুনে আরশ জিজ্ঞেস করে, আপনার কি আরেকটা ছেলে আছে? তিনি বলেন, হ্যাঁ। আরশ বলে,
তাহলে সে কোথায়? ঠিক তখনই দরজা খুলে একটা ছোট ছেলে ভেতরে আসে। সে ঝুড়ি থেকে একটা রুটি নিয়ে চুপচাপ চলে যেতে যাচ্ছিল। সবাই তাকে দেখে ফেলে। তখন বোঝা যায় এই ছেলেটাই রোসাল। তার বাবা বলে, এভাবে যেও না, আগে সবাইকে হ্যালোকে হ্যালো বলো। এরা লর্ডের ছেলে, তোমার ঠিকমতো অভিবাদন করা উচিত। রোসালকে দেখা যায় সে খুব নার্ভাস হয়ে গেছে। রিটস বলে, রোসালের চুলের রং তো তার ভাইদের থেকে আলাদা। তখন আরশ রোসালের ওপর অ্যাপ্রেজাল ব্যবহার করে এবং তার স্ট্যাট দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, এগুলো তো অসাধারণ স্ট্যাটাস, রোসাল তো একদম মনস্টার। এতটা অবাক হয়ে যায় যে তার মুখ থেকে খাবারও পড়ে যায়। সে ভাবতে থাকে, এই পুরো সাম্রাজ্যে এত উচ্চ স্ট্যাটের মানুষ হয়তো আর পাব না। এখন সে ছোট, তাই স্ট্যাট কম, কিন্তু ট্রেনিং পেলে সে অসাধারণ একজন রিটেইনার হবে। রোসালের বাবা বলেন, রোসালের আচরণের জন্য দুঃখিত, সে তার ভাইদের থেকে একটু আলাদা। তখন আরস বলে, আমি চাই রোসাল আমার রিটেইনার হোক। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। রোসালের বাবা বলেন, আপনার এটা করা উচিত নয়, এতে আপনার কষ্ট হবে। আরশ বলে, কোনো সমস্যা হবে না। এরপর আরশ রোসালের কাছে গিয়ে বলে, তুমি কি আমাদের সাথে যোগ দেবে, আমার রিটেইনার হবে? আমি বিশ্বাস করি তুমি খুব ট্যালেন্টেড, আমার সাথে চলো। এটা শুনে রোসাল বলে, আমি কি তোমার রিটেইনার হব? তাহলে কি আমাকে লড়াই করতে হবে? রোসাল মনে মনে ভাবতে থাকে, লোকেরা তাকে এমন সব কাজ করাবে যেগুলো রোসাল করতে চায় না। জোর করে সব কাজই তাকে দিয়ে করানো হবে, এমনটাই সে ভাবতে থাকে। রোসাল বলে, না, আমি তোমাদের রিটেইনার হব না, আমি মারা যেতে পারি। সে এটা বেশ বেশ রূঢ়ভাবে বলে। এটা দেখে তার বাবা খুব রেগে যায় এবং তাকে বকতে শুরু করে। রোসাল বিরক্ত হয়ে নিজের ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। এটা দেখে আরশ বলে, মনে হচ্ছে আমি আবারও একটা রিজেকশন পেলাম। রিটস বলে, শার্লেটও তো প্রথমে এমনটাই করেছিল, তাই না? রোসালের বাবা বলে, দুঃখিত, আমার মনে হয় না রোসাল আপনার প্রস্তাব গ্রহণ করবে। গেটোস আর মার্কাসের তুলনায় রোসাল অনেক দুর্বল আর ভীতু। 2 বছর আগে তার মা মারা যাওয়ার পর থেকেই সে এমন হয়ে গেছে। এই বয়সে একজন হান্টারের ছেলের কাট কাটার কথা আর ভাইদের সাথে ট্রেনিং করার কথা, কিন্তু বেঁচে থাকতেই সে হিমশিম খাচ্ছে। যুদ্ধক্ষেত্রে সে কী বা করবে? সে শুধু আপনার বাবার জন্য ঝামেলা তৈরি করবে। এটা শুনে আরস বলে, রোসালের ট্যালেন্ট তার ভাইদের মতো সৈনিক হওয়ার জন্য নয়, তার ট্যালেন্ট হলো তার মস্তিষ্ক, সে একজন স্ট্র্যাটেজিস্ট। রোসালের বাবা বলে, হ্যাঁ সেটা ঠিক, সে বেশ বুদ্ধিমান। আরস বলে, আমার বিশ্বাস তার অসাধারণ বুদ্ধিমত্তা আমাদের কাজে লাগবে, আমি তার সাথে আবার কথা বলবো। এটা বলে আরস সরাসরি রোসালের ঘরে যায়। আরসকে দেখে রোসাল ভয় পেয়ে পিছিয়ে যায়। আরস বলে, মাফ করে দাও, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, আমি শুধু আগের কথার জন্য দুঃখ প্রকাশ করতে এসেছি। তখন আরস দেখে রোসালের হাতে একটা বই আছে। সে জিজ্ঞেস করে, তুমি কি বই পড়তে পছন্দ করো? রোসাল বলে, হ্যাঁ, আমাদের কাছে শুধু এই একটাই বই আছে, আমার মা আমাকে এটা পড়ে শোনাতেন। আমি সবকিছুতেই খুব খারাপ, কিন্তু যখন বই পড়ি তখন আমার জীবনে সব খারাপ জিনিস ভুলে যাই। এটা শুনে আরস তার পাশে বসে বলে, তুমি কি আমাদের লাইব্রেরিতে যেতে চাও? সেখানে অনেক বই আছে, তুমি যত খুশি পড়তে পারবে। রোসাল সন্দেহ করে বলে, এটা কি তোমার কোনো ফাঁদ? আমি বই নিলে তুমি কি আমাকে জোর করে তোমার কথা মানতে বাধ্য করবে? আরস বলে, না, তেমন কিছু না, আমি শুধু ভেবেছিলাম তুমি বই পড়তে ভালোবাসো, তাই সেখানে গিয়ে উপভোগ করতে পারবে। রোসাল বলে, ঠিক আছে, যদি এটা ফাঁদ না হয় তাহলে আমি যাব, তবে আমি আমার ভাইদের সাথে নিয়ে যাব, কারণ যদি আমার কিছু হয় তাহলে আমি একাই মরব না। আরশ বলে, ঠিক আছে, তুমি তোমার ভাইদের নিয়ে আসতে পারো। পরের দৃশ্যে তারা সবাই আরসের বাড়িতে আসে। সেখানে এসে রোসাল একটা কুকুর দেখে ভয় পেয়ে যায় এবং বলে, এটা আমাকে খেয়ে ফেলবে। মার্কাস বলে, এই বাড়িটা তো অনেক বড়। অর্স বলে,
শার্লেট তোমাদের ব্যারাক দেখিয়ে দেবে, সে মেস কর্পসের হেডও। এটা শুনে তারা শার্লেটের প্রশংসা করে, আর শার্লেট খুশি হয়ে তাদের ব্যারাক দেখাতে নিয়ে যায়। ওদিকে রোসাল ভয় পেয়ে তার ভাইদের বলে, আমাকে একা ছেড়ে যেও না, আমাকেও নিয়ে চলো। অর্স বলে, ভয় পেও না, তুমি আমার সাথে লাইব্রেরিতে চলো। এরপর অর্স রোসালকে নিয়ে লাইব্রেরিতে যায়। লাইব্রেরিটা খুব বড় ছিল। এটা দেখে রোসাল ভীষণ অবাক হয়ে যায়। অর্স তাকে বলে, এখানে তুমি সব বইয়ের কপি পাবে। এটা শুনে রোসাল সামনে এগিয়ে আসে। তখন অর্স বলে, তুমি যত খুশি বই পড়তে পারো, আমার শুধু নিজের লেসনগুলো শেষ করতে হবে, তাই আমি যাচ্ছি। রিডস এখানে থাকবে, কোনো সমস্যা হলে তার কাছে চেয়ে নিও। এটা বলে অর্স সেখান থেকে চলে যায়। এরপর রিডস রোসালের কাছে আসে। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যায়। তখন অর্সের মনে হয় রোসাল কোথাও পালিয়ে গেল নাকি। সে চেক করতে যায় এবং রিডসকে জিজ্ঞেস করে, রোসাল এখনও এখানে আছে? রিডস বলে, হ্যাঁ, সে অনেক বই পড়েছে, ক্লান্ত হয়ে এখন ঘুমিয়ে পড়েছে। শুরুতে সে কোনো শব্দই বুঝতে পারছিল না, কিন্তু আমি যখন তাকে শব্দগুলো শেখালাম তখন সে খুব দ্রুত শিখে ফেলল, আর তারপর সে আরও বই পড়তে পারল। এটা শুনে অর্স রোসালের উপর অ্যাপ্রেজাল ব্যবহার করে এবং দেখে তার ইন্টেলিজেন্স বেড়ে গেছে। এটা দেখে অর্স অবাক হইলিজেন্স, এতটে ঘন্টার মধ্যেই তার ইন্টেলিজেন্স দ্রুত জিনিস বুঝে নিতে পারে। ঠিক তখনই রোসালের ভাইরা তাকে নিতে আসে, কারণ তাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তারা ভেতরে এসে দেখে রোসাল ঘুমাচ্ছে। তারা বলে, রোসাল তো এমনিতেই অদ্ভুত, সে পড়তেই পারে না, তাহলে বই পড়ে তার কি মজা। এটা শুনে অর্স অবাক হয়ে যায় এবং বলে, সে পড়তে পড়তে পারে না? তারা বলে, না, আমাদের মা মারা যাওয়ার আগে রোসালকে বই পড়ে শোনাতেন, কিন্তু আমাদের মতো হান্টারদের পড়াশোনার দরকার হয় না, তাই আমরা কখনো শিখিনি। এটা শুনে আরস আরও অবাক হয়ে যায়। ঠিক তখনই রোসাল ঘুম থেকে উঠে। আরস তাকে জিজ্ঞেস করে, তুমি পড়তে শিখলে কিভাবে? রোসাল বলে, ছোটবেলায় মা আমাকে বই পড়ে শোনাতেন, আমি শুধু চেষ্টা করেছি মা যেমনভাবে পড়তেন আমিও তেমনভাবে শব্দগুলো মিলিয়ে বলতে। এভাবেই আমি ধীরে ধীরে শিখে ফেলেছি। তার ভাই বলে, কিন্তু তখন তো তোমার বয়স মাত্র ৩ বছর ছিল। রোসাল বলে, আমার জন্মের পর থেকে অনেক কিছুই আমার মনে আছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। আরস মনে মনে বলে, রোসাল নিজে নিজেই পড়তে শিখেছে, এমন ট্যালেন্ট আমি নষ্ট হতে দিতে পারি না। পরের দৃশ্যে আরস ভাবছে, রোসালের ট্যালেন্ট সত্যিই অসাধারণ, আমি এটা চিফকে কিভাবে বোঝাবো? তখন রিডস বলে, যদি আমরা গ্রেগ আর রোসালকে দেখাতে পারি যে ধনুক ছাড়াও শিকার করা যায়, তাহলে হয়তো তার কিছুটা আত্মবিশ্বাস বাড়বে। এটা শুনে আরস ভাবে, ধনুক ছাড়া? পরের দৃশ্যে আরস ৩ ভাইয়ের কাছে আসে এবং রোসালকে বলে একটা ফাঁদ তৈরি করতে। সে বলে, আমি জানি এই এলাকায় শিকারের জন্য আর্চারি প্রধান পদ্ধতি, কিন্তু অন্য দেশগুলোতে ফাঁদ ব্যবহার করে শিকার করাও খুব জনপ্রিয়। রোসাল বলে, আমি এটা বইয়ে পড়েছি। তখন মার্কাস বলে, কিন্তু ওই পশুগুলো খুব দ্রুত আর চালাক, যদি ফাঁদে ধরা এত সহজ হতো তাহলে আমরা এত কষ্ট করে শিকার করতাম না। আরস বলে, তুমি কি এ ব্যাপারে নিশ্চিত? এরপর সে রোসালের কাছে এসে বলে, শুধু শক্তি আর স্ট্যামিনা নয়, একজন মানুষের আসল অস্ত্র তার শক্তি নয়, তার বুদ্ধি। তোমার মস্তিষ্ক ব্যবহার করো এবং একটা ট্র্যাপ তৈরি করো। যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার বাবা তোমাকে স্বীকার করবেন। তুমি কি এটা চেষ্টা করতে চাও? এটা শুনে রোসাল বলে, আমার মনে হয় না আমি এটা পারবো। তখন তার ভাইরা বলে, একবার চেষ্টা করে দেখো, আমাদের দরকার হলে আমরা সাহায্য করব। এটা শুনে রোসাল খুশি হয়ে বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব, আমি শুধু তোমাদের কাজে লাগতে চাই। পরের দৃশ্যে দেখা যায় রোসাল একটা ট্র্যাপ বানিয়ে ফেলেছে, যেখানে অনেকগুলো বন্য শূকর ফেঁসে আছে। এটাটা দেখে তার বাবা খুব অবাক হয়ে যায় এবং ভাবে, এটা কি? ঠিক তখন তার ভাইরা এসে বলে, ভিতরে দেখো। ভিতরে তাকিয়ে তারা দেখে অনেকগুলো বন্য শূকর সেখানে আটকা পড়ে আছে। এটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায় এবং বলে, এটা তো দারুণ। তার ভাইরা বলে, এই ট্র্যাপটা রোসাল বানিয়েছে। রোসাল তখন তার বাবাকে বলে, আমি অনেক দিন ধরে ভাবছিলাম
যদি আমার ভাইরা সৈনিক হতে চলে যায় তাহলে আপনাকে একাই শিকার করতে হবে। তাই আমি এই ট্র্যাপটা বানিয়েছি। আমি বইয়ে পড়েছি বন্য শূকর হলুদ রঙের দিকে আকৃষ্ট হয়। তাই আমি এই ট্র্যাপে একটা ওপেন গেট রেখেছি, যার ওপর হলুদ রং আছে। হলুদ দেখে তারা আক্রমণ করবে আর ভেতরে ঢুকে ফেঁসে যাবে। গেটোস বলে, শুধু এটুকুই না, পাশের হার্বগুলোও দেখো। তখন রোসাল বলে, আমি বইয়ে পড়েছি মা শূকর আর বাচ্চা শূকররা হার্বের গন্ধ পছন্দ করে না। তাই আমি বাইরে হার্ব ঝুলিয়ে দিয়েছি, যাতে মা আর বাচ্চাগুলো বাইরে থাকে। আর যদি কোনো বাচ্চা ভেতরে ঢুকে পড়ে তাহলে বের হওয়ার জন্য আমি একটা ছোট এক্সাইটও রেখেছি। বন্য শূকর খুব দ্রুত বংশবিস্তার করে, কিন্তু যদি বড়গুলোকে টার্গেট করা হয় তাহলে তাদের সংখ্যা নিয়ন্ত্রণে থাকবে। এতে প্রাকৃতিক ভারসাম্যও বজায় থাকবে। রোসাল এত কিছু বলছিল, তার বাবা সব শুনে অবাক হয়ে যায়। এটা দেখে রোসাল বলে, সরি, মনে হয় আমি একটু বেশি কথা বলে ফেললাম। তার ভাইরা বলে, রোসাল সত্যি দারুণ, তাই না? সে এত ভালো একটা ট্র্যাপ বানিয়েছে। আপনার তার ট্যালেন্টকে স্বীকার করা উচিত। এটা শুনে তাদের বাবা বলে, তোমরা তো কাল চলে যাবে, তাই না? তারা বলে, হ্যাঁ। তখন তিনি বলেন, রোসালকেও তোমাদের সাথে নিয়ে যাও। এটা শুনে রোসাল অবাক হয়ে যায় এবং কিছু বলতে গেলে তার বাবা তাকে থামিয়ে দেন এবং বলেন, বাড়ি ছেড়ে চলে যাও। এরপর তিনি আরসকে বলেন, দয়া করে রোসালের খেয়াল রাখবেন। এটা শুনে মার্কাস অবাক হয়ে বলে, আপনি কি বলছেন? তখন রোসালের বাবা আরসকে বলেন, আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে রোসালের যত্ন নিন। এটা বলে তিনি সেখান থেকে চলে যান। এসব দেখে রোসাল বলে, আমি জানতাম আমার বাবা আমাকে ঘৃণা করে। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। আর্স তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? রোসাল বলে, আমার বাবা আমাকে বাড়ি ছাড়তে বলেছে, তাই আমি আর তাদের সাথে থাকতে পারি না। এখন থেকে আমি আপনার সাথেই থাকব। তখন আর্স বলে, না, আপাতত তোমার বাড়িতেই ফিরে যাও। আমার মনে খুব দৃঢ় বিশ্বাস আছে যে তোমার বাবার এমন অদ্ভুত আচরণের পেছনে নিশ্চয়ই খুব বড় কোনো কারণ লুকিয়ে আছে, আর সেই অজানা কারণটির জন্যই তিনি তোমাকে দূরে পাঠিয়ে দিচ্ছেন। আর্সের মুখে এই কথাগুলো শুনে রোসল মনের ভেতরে একটু বিভ্রান্ত হয়ে পড়ে এবং গভীরভাবে চিন্তা করতে থাকে। এর ঠিক পরেই আমাদেরকে রাতের বেলার একটি দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই যে রোসল একদম একা বসে অত্যন্ত মনোযোগ দিয়ে একটি বই পড়ছে। বই পড়ার মাঝেই সে নিজের মনে মনে অনেক দুঃখের সাথে ভাবতে শুরু করে যে যেদিন থেকে এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে, ঠিক সেদিন থেকেই আমার মায়ের শারীরিক অবস্থা একটু একটু করে খারাপ হতে শুরু করেছিল। শুধুমাত্র আমার জন্ম নেওয়ার কারণেই আমার মাকে নিজের প্রাণ হারাতে হয়েছে। আর ঠিক এই কারণেই আমার বাবা আমাকে এত বেশি ঘৃণা করেন। আমার কারণেই যে আমার মায়ের মৃত্যু হয়েছে, আশেপাশের সবাই সব সময় মনে মনে ঠিক এই কথাটাই ভাবে। তাই সেই ঘটনার পর থেকেই আমি নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নিয়ে সম্পূর্ণ একা আমার নিজের ঘরের ভেতরে বন্দি করে ফেলেছি। যেদিন আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, সেদিন থেকে আমি শুধু এটাই ভেবে আসছি যে আমি নিজেই আমার মাকে মেরে ফেলেছি। আর এত সব কিছুর পরেও আমি কোনোভাবেই আমার নিজের পরিবারের কোনো ধরনের সাহায্য বা উপকারে আসতে পারছি না। এই পৃথিবীতে আমার যদি জন্মই না হতো, তাহলে হয়তো সবকিছু অনেক বেশি ভালো হতো। ঠিক সেই মুহূর্তেই আমরা রোসদের দুই ভাই এবং তার বাবাকে দেখতে পাই, যারা সবাই মিলে রাতের বেলায় তাদের বাড়ির ছাদে এসে উপস্থিত হয়। সেখানে আসার পর গেটোস এবং মার্কাস নামের সেই দুই ভাই তাদের বাবাকে অনেক বেশি সম্মান জানিয়ে বলে যে আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করে এত বড় করে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে কথা দিচ্ছি যে আমরা ভবিষ্যতে অত্যন্ত গর্বিত এবং শক্তিশালী যোদ্ধা হিসেবে নিজেদেরকে গড়ে তুলব। ছেলেদের মুখে এমন গর্বের কথা শুনে তাদের বাবা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তাদেরকে বলেন যে এই ধন্যবাদ দেওয়ার কথাটি তোমাদের নিজেদের মাকে গিয়ে বলা উচিত, যিনি অনেক কষ্ট সহ্য করে তোমাদের সবাইকে জন্ম দিয়েছেন। বাবার মুখে এই কথা শোনার পর তারা সবাই মিলে অত্যন্ত আনন্দের সাথে তাদের মায়ের নাম নিয়ে উল্লাস প্রকাশ করতে থাকে। আনন্দ করার মাঝখানেই গেটোস হঠাৎ করে খুব সিরিয়াস হয়ে তার বাবাকে জিজ্ঞেস করে যে, আপনি আজকে রসলের সাথে ওইরকম খারাপভাবে কথা কেন বললেন? সে তো...
রস যে ফাঁদটি তৈরি করেছিল তা সত্যিই অবিশ্বাস্য এবং অত্যন্ত অসাধারণ ছিল। আর আপনাকে এই কাজে সাহায্য করার জন্য সে নিজের সর্বোচ্চ দিয়ে অনেক কঠোর পরিশ্রম করেছে। এই সমস্ত কথা শুনে তার বাবা এক দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত আক্ষেপের সাথে বলেন যে হ্যাঁ, তিনি সবকিছুই খুব ভালোভাবে জানেন, কিন্তু তাকে এখন এমন কিছু করতে হবে যাতে রস তাকে মন থেকে তীব্রভাবে ঘৃণা করতে শুরু করে। কারণ একজন বাবা হয়েও তিনি তার নিজের সন্তানের ভেতরের আসল প্রতিভা এবং ক্ষমতা দেখতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন যে এতদিন ধরে তার সমস্ত মনোযোগ শুধুমাত্র এই একটি বিষয়ের উপরই আটকে ছিল যে রসল আসলে কি করতে পারে না। তিনি শুরু থেকেই তার নিজের সন্তানের প্রতি অত্যন্ত কঠোর আচরণ করেছেন। তিনি নিজের রক্তের সম্পর্কে সন্তানের ভেতরের অমিত সম্ভাবনা এবং ক্ষমতাকে একেবারেই বুঝতে পারেননি। আর এই সব কিছুর জন্য একজন বাবা হিসেবে তিনি নিজেকে সম্পূর্ণভাবে একজন ব্যর্থ মানুষ বলে মনে করেন। এই কারণেই তিনি এখন মনে প্রাণে চান যে রসলের সামনের বাকি সম্পূর্ণ জীবনটা এমন একটি চমৎকার জায়গায় অতিবাহিত হোক যেখানে গেলে তার ভেতরের লুকানো প্রতিভা সবার সামনে উজ্জ্বলভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে। কিন্তু সমস্যা হল, রোসলের মনটা অত্যন্ত দয়ালু এবং মায়ায় ভরা। ঠিক তার নিজের মায়ের মতোই সে নিজের ভবিষ্যৎ এবং নিজের প্রতিভার কথা চিন্তা করার চেয়ে তার বাবার চিন্তাই বেশি করে থাকে। আর ঠিক এই কারণেই তিনি ইচ্ছে করে এমন পরিস্থিতি তৈরি করছেন যাতে রোসল তাকে প্রচণ্ডভাবে ঘৃণা করতে শুরু করে। কারণ এটাই হলো একমাত্র উপায় যার মাধ্যমে রোসল এই জায়গা ছেড়ে অনেক দূরে চলে যেতে পারবে এবং নিজের প্রতিভাকে আরও অনেক বেশি বৃদ্ধি করার সুযোগ পাবে। তিনি মনে করেন যে অতীতে তিনি তার ছেলের সাথে যে খারাপ আচরণ করেছেন এবং যে বড় ভুল করেছেন, সেই মারাত্মক ভুলকে শুধরে নেওয়ার জন্য এটাই তার হাতে থাকা একদম শেষ উপায়। তাকে যে কোনো মূল্যে নিজের এই অতীত ভুলগুলোকে সংশোধন করতেই হবে। তাই তিনি সেখানে উপস্থিত সবার কাছে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে অনুরোধ করেন এবং বলেন যে তার ছেলেরা যেন সব সময় রোজলিকে সব কাজে সমর্থন করে এবং তার পাশে দাঁড়ায়। তিনি নিজে বাবা হয়ে রোজলিকে সমর্থন করতে এবং তার পাশে থাকতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা যেন অবশ্যই সব সময় রোজলের পাশে থেকে তাকে সাহস যোগায়। কারণ রোজল হল তার কাছে অত্যন্ত মূল্যবান এবং দামি একজন সন্তান। আর দৃশ্যটির সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, আড়ালে দাঁড়িয়ে অত্যন্ত মনোযোগের সাথে রোজল নিজেই তার বাবার বলা এই সমস্ত আবেগঘন কথাগুলো চুপচাপ শুনছিল। আর এখন সে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায়। ডার্ন বন্ধুরা, এই দৃশ্যটা তো একটু বেশিই অসাধারণ হয়ে গেছে। এটা তো আমাকে কাঁদিয়েই দিল। এরপর আমাদের পরের সকালটা দেখানো হয়, যেখানে আর্স রোজলের বাবার কাছে আসে এবং বলে যে আমি তোমার ছেলেদের নিয়ে যেতে এসেছি। তখন তিনি আর্সকে বলেন যে ঠিক আছে, প্লিজ আমার ছেলেদের খেয়াল রেখো। তখন আর্সও বলে যে ঠিক আছে। এবার মার্কাস আর গেটোস তাদের জিনিসপত্র নিয়ে বাইরে এসে যায় এবং এরপর তারা সেখান থেকে যেতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে রোসাল আসে এবং তার কাছেও একটা ব্যাগ থাকে। সে তার ভাইদের থামিয়ে বলে যে আমিও যাচ্ছি। এইটুকু বলার পর সে একদম ঘর থেকে বাইরে চলে আসে। এটা দেখে আর্স তাকে বলে যে তুমি কি নিশ্চিত? কারণ একবার চলে গেলে তুমি তোমার বাবাকে অনেক দীর্ঘ সময় দেখতে পাবে না। তখন রোসাল বলে যে হ্যাঁ, আমি জানি, কিন্তু কোনো ব্যাপার না। এটাটা শুনে রোসালের বাবাও এবার সেখান থেকে চলে যান এবং ঘরের পেছনে এসে কাঠ কাটার কাজ শুরু করে দেন। এটা দেখে রোসাল তার বাবাকে বলে যে আমি আপনাকে কখনো ঘৃণা করতে পারবো না। আমি দুর্বল, শিকারেও আমি অনেক বেশি খারাপ। এই ঘরে আমি একদমই অকেজো। কিন্তু এখন আমি লর্ড আর্সের বাড়িতে যাচ্ছি। সেখানে আমি পড়াশোনা করব এবং নানা রকম কিছু শিখব, আর এমন একজন মানুষ হব যে গ্রামের কাজে আসতে পারে। আমি আরও বেশি পরিশ্রম করব ভালো ফাঁদ তৈরি করার জন্য। তাহলে যখন আমি একদম সেরা হয়ে যাব, সেই সময় কি আমরা আবার একসাথে থাকতে পারব? এটা শুনে রোসালের বাবাও অনেক আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করেন এবং বলেন যে হ্যাঁ, অবশ্যই, তুমি ফিরে আসার অপেক্ষায় আমি এখানেই থাকব। এটা শুনে রোসালও অনেক কাঁদতে শুরু করে এবং বলে যে ঠিক আছে, এখন আমি যাচ্ছি। তখন তার বাবা বলেন যে হ্যাঁ, তোমার যাত্রাটা উপভোগ করো। এইসব দেখার পর মার্কাস আর গেটোসও অনেক আবেগপ্রবণ হয়ে যায় এবং আর্সকে বলে যে আপনার পরিকল্পনা কাজ করে গেছে। আপনার কারণেই রোসাল এখন আমাদের সাথে আসবে আপনাকে সেবা করার জন্য।
এটা শুনে আর্স বলে যে সে আমাকে সেবা করল কিনা অথবা আমার রিটেইনার হলো কিনা সেটা নিয়ে আমার কোনো পার্থক্য নেই। কিন্তু এটা সত্যি যে রোসালের কাছে অসাধারণ প্রতিভা আছে। আমি সত্যিই তাকে পেতে চাই। কিন্তু রোসাল আর রোসালের বাবা আমার ডোমেইনের মানুষ হয়ে গেছেন। তাদের দুজনের বন্ধন আবার পুনরুদ্ধার হয়ে গেছে। এটা দেখে আমি অনেক খুশি এবং আমার আর কোনো কিছুতে কিছু যায় আসে না। এটা শুনে তারা দুজনেই আর্সকে ধন্যবাদ জানায় এবং বলে যে আমরা দুজনেই আপনাকে অনেক ভালোভাবে সেবা করব এবং একজন ভালো সৈনিক হয়ে আপনাকে নিরাপদ রাখব। এটা শুনে আর্সও তাদের ধন্যবাদ জানায়। ঠিক তখনই সেখানে রোসাল আসে এবং সেও আর্সোকে বলে যে আমি অনেক কঠোর পরিশ্রম করব। এটা শুনে আর্সো অনেক খুশি হয়ে যায় এবং তাকে বলে যে তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। এটা শোনার পর রোসাল অনেক আবেগপ্রবণ হয়ে যায় এবং বলে যে ধন্যবাদ। আর এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোডে আমাদের একটা নতুন মেয়েকে দেখতে পাওয়া যাবে, যার সাথে আর্টসের একটা সংযোগ তো অবশ্যই থাকবে। আর তাদের সংযোগ কেমন হতে চলেছে সেটা জানার জন্য আমাদের পরের এপিসোড দেখতে হবে এবং সেই পরের এপিসোড আসবে আগামী সপ্তাহে। যদি সেই এপিসোড দেখতে চাও তাহলে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এপিসোড আসা মাত্রই তোমাদের দেখতে পাওয়া যাবে। তাহলে এখনই এই ভিডিওটাকে অনেক বেশি লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য পিস আউট।